আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমন্ত্রণ জানাচ্ছি প্রত্যাশার বাংলাদেশে। আমাদের সাথে আজকে উপস্থিত আছেন, আপনার সাথে একটু পরিচয় করে দিই, আপনি আপনার নিজের পরিচয়টা। আমার নাম ফরিজুর রহমান তপু। আমি দিনাজপুর জেলা ছাত্র দলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ছিলাম, আর এখন জেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক এবং জেলা বিএনপির সদস্য। তার মানে রাজনীতির সাথে আপনি অনেক দিন ধরেই আছেন এবং রাজপথের সৈনিক বলতে পারি। বলতে পারেন এটা। জি, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে আজকে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ। আপনার কাছে প্রথমেই আমার একটি প্রশ্ন, আমরা যেহেতু প্রত্যাশার বাংলাদেশটাকে জানতে চাই, আপনার কাছে জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশটা আসলে কিরকম হওয়া উচিত বলে আপনি মনে করেন? জুলাই অভ্যুত্থানের পরের যে বাংলাদেশ, এটা তো একটা আকাঙ্ক্ষার জায়গা আছেই আমাদের তরুণদের, বিশেষ করে দীর্ঘদিন যারা আমরা রাজপথে যুদ্ধ করেছি, বিশেষ করে ফ্যাসিস্ট হাসিনা এবং এই যে দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে, আমাদের কিন্তু যুদ্ধটাই ছিল এদেশের মানুষের আকাঙ্ক্ষার জায়গা। আমরা যুদ্ধ করেছি এদেশের মানুষের হারানো ভোটের অধিকার ফেরানোর জন্য, আমরা যুদ্ধ করেছি এদেশের শিক্ষা ব্যবস্থাকে ফেরানোর জন্য, আমরা যুদ্ধ করেছি এদেশের মানুষের সমস্ত ন্যায্য চাওয়ার দাবিতে ছিল আমাদের যুদ্ধ, রাজপথের যুদ্ধ। তো আমরা সবসময় রাজপথ থেকেই যুদ্ধে এসেছি এবং পরবর্তী সময়ে জুলাই অভ্যুত্থানের পরে আমাদের বিশেষ করে বাংলাদেশের মানুষের, আমাদের তরুণদের আকাঙ্ক্ষার জায়গাটার অনেক বেশি বেড়ে গিয়েছে। তো আগামীর যে এই জায়গা থেকে আমাদের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান কিন্তু আমাদের 31 দফা অলরেডি প্রণয়ন করা হয়েছে, যে আমরা 31 দফা নিয়ে বিভিন্ন মানুষের দ্বারে দ্বারে যাচ্ছি। সেই সাথে সবার আগে বাংলাদেশ, একটা যে প্রতিপদ্যর যে কথা নিয়ে আমরা আগাচ্ছি, সে সবার আগে বাংলাদেশ। আমার মনে হয় এই জায়গাটা থেকে না, এই সব কিছুর অন্তরে হচ্ছে সবার আগে বাংলাদেশ, যে আমরা সবার আগে আমাদের বাংলাদেশটাকে আমাদের হৃদয়ে ধারণ করতে চাই, একটা সুন্দর বাংলাদেশ দেখতে চাই, যে বাংলাদেশটা হবে সবার বাংলাদেশ, ধর্ম বর্ণ সমস্ত কিছু ঊর্ধ্বে গিয়ে সবার বাংলাদেশটাকেই আমরা একটা সুন্দর বাংলাদেশ চাই। এটাই সবার আগে বাংলাদেশ করতে গেলে আমাদের কৃষি ব্যবস্থার একটু উন্নয়নের প্রয়োজন আছে বলে মনে করি। আমাদের এখনো দেখা যায় যাতায়াত ব্যবস্থার একটা অপ্রতুলতা আছে এবং কৃষক ঠিক মতো দাম পায় না, এবং কৃষিক্ষেত্রে আমরা তেমন খুব একটা চোখে পড়ার মতো উন্নয়ন সেরকম দেখতে পাই না। তো কৃষি ব্যবস্থার উন্নয়নের ক্ষেত্রে আপনার দল কিরকম ভূমিকা রাখতে পারে? আমার দল এই কথা বলার আগে আমি একটু ফ্ল্যাশব্যাকে যেতে চাই। সেই ফ্ল্যাশব্যাকটা হতে যে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যিনি 71-এর মহান স্বাধীনতার ঘোষক, উনি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন এবং রণাঙ্গনে নিজে যুদ্ধ করেছেন, একটা সেক্টরের যুদ্ধ। আমাদের এই যুদ্ধটা কিন্তু বেসিক্যালি হয়েছিল পশ্চিম পাকিস্তানের সাথে আমাদের মাটির যুদ্ধ, যে এই দেশের সার্বভৌমত্ব, আমাদের যে মাটি, উনি কিন্তু বেসিক্যালি যুদ্ধ করেছেন দেশের মাটির জন্য। তো যুদ্ধ পরবর্তী সময়ে আমাদের সাংগঠনিক, আমাদের যিনি শহীদ প্রেসিডেন্ট, যিনি প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এই জাতীয়তাবাদী দলের, উনি কিন্তু পরবর্তী সময়ে কৃষক এবং কৃষির কাছে ফিরে গেছেন। এদেশের শিল্প কারখানা, কৃষি উন্নয়ন থেকে শুরু করে উনি ওনার যতটুকু সময় পেয়েছেন ওনার জীবনে এই দেশের জন্য কাজ করার জন্য, উনি কিন্তু কৃষির একটা বিপ্লব ঘটেছিলেন, যে দেশে কৃষকরা ওই সময়ে আমরা যতটুকু জেনেছি, যতটুকু আমরা জানতে পেরেছি, যতটুকু আমার বাবা একজন কৃষক, আমি আমার বাবা চাচাদের কাছ থেকে যতটুকু শুনেছি, যে বিশেষ করে কৃষি বিপ্লব যেটা, এই কৃষি বিপ্লবে বিশেষ করে বোরো ধান, আমার বাসা যেহেতু উত্তর অঞ্চলে, ওই অঞ্চলে একটা সময় মাত্র 2টা ফসল উৎপাদন হইতো, কিন্তু কৃষি বিশেষ করে বোরো ধান, ইরি ধান যেটাকে আমরা বলি, এই ইরি ধানের ইয়াটাকে নিয়ে এসেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এই জায়গা থেকে যে এবং আগামীর আরো অনেক এই দেশের মানুষের খাদ্যের যে সম্পূর্ণতার, এই জন্য আমি বলবো আমাদের যারা নীতি নির্ধারক আছেন, আমার সাংগঠনিক অভিভাবক, উনি যেন আরো বেশি কৃষি বিপ্লবকে এবং কৃষির এই যে আপনি যে কথাটা বললেন, যে হ্যাঁ এটা সত্য যে কৃষকরা তাদের ন্যায্য পাওনাটা পায় না, আমাদের কিছু সারের একটা ঘাটতির ব্যাপার আছে, বীজের একটা ব্যাপার আছে, এই সব কিছুকে যদি কৃষকদের লাগালের মধ্যে নিয়ে আসতে পারে এবং তাদের ন্যায্য পাওনা যদি পায়, আমার বিশ্বাস যে আগামীর বাংলাদেশে একটা কৃষি বিপ্লব করা সম্ভব হবে। ধন্যবাদ। পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে আমি একটু আমাদের ইতিহাস নিয়ে একটু কথা বলতে চাই। 1971 গেল, তারপর 90 গেল, আমরা
বিভিন্ন সময় বিভিন্ন প্রতিকূলতার মুখোমুখি পড়লাম। এরপরে আমাদের জুলাই গণ অভ্যুত্থান আসলো এবং আমরা দেখতে বারবার পেলাম যে আমাদের বাংলাদেশে যারা শাসনে চলে আসে তারা ফ্যাসিস্ট হয়ে ওঠে। তো এই ক্ষেত্রে আপনার কি মতামত? আপনাদের নেতৃত্বের ক্ষেত্রে কি কোনো রকমের পরিবর্তন আসা প্রয়োজন? দল হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময়, এই দলটার জন্মই হয়েছে এদেশের মানুষের প্রয়োজনে। মানুষ চেয়েছে তাই এই দলটা গঠন হয়েছে। আর আরেকটা বড় ব্যাপার হচ্ছে আমরা কিন্তু সবসময় এদেশের মানুষের, আমি আরো একটু আগে বললাম যে আমরা আমাদের এদেশের মানুষের ন্যায্য দাবি, ন্যায্য পাওনা হিস্সাটাকে বোঝানোর জন্যই, মানে পাওয়ার জন্যই কিন্তু আমরা রাজনীতি করি। এই জায়গাটাতে নেতৃত্ব আমাদের কিন্তু সবসময় সময়ের প্রয়োজন। আমাদের নেতৃত্বের একটা তো পরিবর্তন হয়েছেই। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই বাংলাদেশ জাতীয়তাবাদকে প্রতিষ্ঠা করার পর উনি যখন শহীদ হয়ে গেলেন, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনি কিন্তু একজন সাধারণ গৃহিণী থেকে আজকের দেশনেত্রী বেগম এবং আপসী নেত্রী হয়েছেন মানুষের প্রয়োজনে। এরপরে আমাদের এখন যে বর্তমানে যে সাংগঠনিক অভিভাবক, উনি আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া অনেক অসুস্থ, আপনি জানেন, উনি জেল খেটেছেন, ওনার উপরে অনেক অত্যাচার হয়েছে, এখন উনি অনেক অসুস্থ। এই জায়গা থেকে আমাদের বর্তমান সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান, উনিও কিন্তু এখন নতুন করে নেতৃত্ব দিচ্ছে। অলরেডি 3টা প্রজন্ম, জিয়া পরিবার থেকে 3টা প্রজন্ম নেতৃত্ব দিচ্ছে। তো এইটা না, নেতৃত্বের যে পরিবর্তনগুলি, এইটা বাংলাদেশের মানুষের প্রয়োজনে এটা সবসময় হয়েছে, আগামী তো ইনশাল্লাহ হবে। আর জিয়া পরিবার সবসময় দেশের মানুষের জন্য রাজনীতি করে। আমি জানতে চাচ্ছিলাম গুণাবলী কি থাকা প্রয়োজন? যেমন আপনার মনে হয় না যে আমাদের দুর্নীতি থেকে দূরে আসার জন্য আমাদের কিছু স্পেসিফিক কিছু কারণ দরকার, যে আমাদের নেতা যিনি থাকবেন তার মধ্যে এই গুণাবলী থাকতে হবে যে তার কর্মীদেরকে তিনি এখান থেকে দূরে রাখবেন। তো নেতৃত্বের জায়গাগুলো কিরকম হওয়া উচিত? এটা এই প্রজন্মের একজন যোদ্ধা হিসেবে বা এই নতুন বাংলাদেশের আগামী বাংলাদেশটাকে, এটা আমার প্রত্যাশার জায়গা যে আমাদের দল, আপনি অলরেডি দেখেছেন যে আমাদের সাংগঠনিক অভিভাবক উনি ওনার নিজেরও নেতৃত্বের অনেকগুলি প্রয়োজনে উনি ওনার পরিবর্তন করেছেন। ইভেন উনি কিন্তু সবসময় বলতেছেন যে আগামীর বাংলাদেশে রাজনীতি তথা সমস্ত কিছুর মধ্যে পরিবর্তন ছাড়া, আর একটু আগে আপনি একটা কথা বলেন যে ফেসিস্ট, নতুন করে ফেসিস্ট হওয়ার যে ব্যাপারটা, আগামীর বাংলাদেশে নতুন করে ফেসিস্ট হওয়ার কোনো সুযোগ নাই। যিনি ফেসিস্ট হয়ে উঠবেন আপনি নিশ্চিত থাকেন তার, হাসিনা বিশেষ করে পলাতক হাসিনা আমাদের সবচেয়ে বড় একটা এক্সাম্পল। যিনি ফ্যাসিস্ট হবেন এই বাংলাদেশের তার রাজনীতি করার কোনোভাবে কোনো সুযোগ থাকবে না। এই জিনিসটা কিন্তু আমাদের তারেক রহমান, আমাদের যে সাংগঠনিক অভিভাবক কিন্তু সবসময় আমাদেরকে বলে আসতেছেন। এটারই হিসেবে আমাদের দল হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মিনিমাম আসলে অনেক বড় একটা দল, অনেকগুলি মানুষের এক্সপেকটেশন। প্রেসিডেন্ট হাসিনা অলরেডি চলে গেছে, আওয়ামী লীগ বাংলাদেশ থেকে নাই হয়ে গেছে। এই জায়গা থেকে মানুষের একটা এক্সপেকটেশনের জায়গা আছে বিএনপির প্রতি। এজ এ নির্যাতিত দল হিসেবে আমরা অনেক বড় দল, এই দলে ভালো মন্দ মিলাই কিছু মানুষ আছে, কিন্তু খারাপদের ক্ষেত্রে অলরেডি চেয়ারম্যান সাহেব অনেকগুলি পদক্ষেপ নিয়েছে। অনেকগুলি মানুষকে আমরা দল হিসেবে বিভিন্ন সংগঠনের, আমি যেহেতু যুব দল করি, যুব দলের অনেকগুলি মানুষকে এই দল থেকে বহিষ্কার করা হয়েছে। কেন করা হয়েছে? বহিষ্কার করা হয়েছে এই জন্য যে যারা আগামীর বাংলাদেশের পালস বুঝবে না, যারা আমাদের দলের পালস বুঝবে না, যারা আমাদের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানের পালস বুঝবে না, তাদের আমার মনে হয় আগামীর বাংলাদেশের রাজনীতি করার কোনো অধিকার নাই। এটা আমি আপনাকে লাউডলি বলতে পারি যে যারা মানুষের রাজনীতি করবে না, যারা মানুষের দ্বারগোড়ায় যাবে না, যারা মানুষের এই বাংলাদেশকে হৃৎপিণ্ডে ধারণ করতে পারবে না, আমার বিশ্বাস যে আগামীর বাংলাদেশে তাদের কোনো স্থান থাকবে না। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আমার মনে হয় আগামীর বাংলাদেশটি এরকম হবে যেখানে শিক্ষা, সমৃদ্ধি সবকিছুতে এগিয়ে আমরা থাকবো, এবং আমার মনে হয় যে এই চাঁদাবাজির মতো বিষয়গুলো আপনারা যেগুলো ফেস করছেন, পরবর্তীতে আপনাদের নেতৃত্বে এই গুণাবলীগুলো আসবে যে আমরা এখান থেকে বাংলাদেশকে দূরে দেখতে পারবো, দুর্নীতি থেকে দূরে দেখতে পারবো, এবং শিক্ষা সমৃদ্ধিতে সবার আগে বাংলাদেশ আসলে হবে। ধন্যবাদ আপনাকে।